আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ে সরল সমীকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমরা সবাই তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় বের করো, যেখানে সরল সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। চলো তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক আসলে সমীকরণটা কি, সমীকরণ কাকে বলে, সমীকরণ দেখতে কেমন, সেগুলো নিয়ে চলো আলোচনা করি। তাহলে বলবো চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত যে গাণিতিক বাক্য তাকেই সমীকরণ বলে। তাহলে চলো একটি সমীকরণ লিখি। বলা হচ্ছে 3x + 2 = x - 5। খেয়াল করো এখানে 3x + 2 = x - 5। এখানে দেখতে পাচ্ছ x হচ্ছে চলক, গাণিতিক বাক্য হচ্ছে প্লাস, এর পাশে মাইনাস, আর কি বলেছি একটি সমান চিহ্ন। দেখো মাঝে একটি সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা সমীকরণের সংজ্ঞা থেকে কি পেয়েছি, সেটি হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন কোনগুলো, প্লাস মাইনাস, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। দেখো আমার এই সমীকরণে রয়েছে প্লাস মাইনাস, তাহলে আমি বলতে পারি এখানে চলক রয়েছে, এখানে প্রক্রিয়া চিহ্ন রয়েছে, প্লাস মাইনাস এবং সমান চিহ্ন রয়েছে। তাহলে এটিকে আমরা কি বলতে পারি, সমীকরণ। সমীকরণের সংজ্ঞাটি আবার বলছি, সেটি হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত যে গাণিতিক বাক্য সেটিকে কি বলে, সেটিকে বলা হয় সমীকরণ। ওকে, এখন আমাদের এখানে চলক বলেছি, তাহলে চলকটা কি, চলক হচ্ছে সমীকরণের অজ্ঞাত রাশি হচ্ছে চলক, সমীকরণের অজ্ঞাত রাশি। এক্স আমরা চলক বলছি, এক্স কে কিভাবে আমরা চলক বলতে পারছি, কারণ আমরা জানি চলকের সংজ্ঞা থেকে সমীকরণে অজ্ঞাত যে রাশিটি সেইটিকে চলক বলা হয়। তাহলে এখানে অজ্ঞাত বা অজানা, আমরা কোনটির মান জানি না, এখানে এক্স রয়েছে, এক্স এর আমরা নির্দিষ্ট কোনো মান জানি না, তাহলে এক্স হচ্ছে আমাদের চলক। ক্লিয়ার সবাই? ওকে, এরপর আমরা যেটা আলোচনা করবো, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সরল সমীকরণ। আমরা তো জানলাম সমীকরণ কি, এখন আমরা জানবো সরল সমীকরণ কি। সরল সমীকরণ বলতে বোঝায়, দেখো এখানে যে সমীকরণটি রয়েছে এই সমীকরণে চলক হচ্ছে এক্স, এক্স এর পাওয়ার কত বলতো, এক্স এর পাওয়ার এখানে 1, এখানে এক্স এর পাওয়ার কত 1, অর্থাৎ এক্স হচ্ছে চলক, চলকের পাওয়ার যদি 1 থাকে, যে সমীকরণে চলকের পাওয়ার 1 থাকবে, অর্থাৎ এক ঘাত, পাওয়ার বাংলা হচ্ছে ঘাত, এক ঘাত বিশিষ্ট যে সমীকরণ সেইটিকে বলা হয় হচ্ছে কি সরল সমীকরণ। ওকে, এখন খেয়াল করো আমি আরেকটি সমীকরণ লিখি, 2x² + 3 = 0। এইখানে খেয়াল করো, এইখানে আমাদের চলক হচ্ছে x, এখানে চলক হচ্ছে x, বাট x এর পাওয়ার কত এখানে 2, তাহলে 2x² + 3 = 0। এটি কি একটি সরল সমীকরণ? না, কখনোই না, এটি একটি সরল সমীকরণ হবে না। কেন? কারণ হচ্ছে এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এর ঘাত হচ্ছে 2। তাহলে আমাদের সরল সমীকরণের সংজ্ঞায় কি বলা হচ্ছে, সরল সমীকরণে বলা হচ্ছে যে আমার চলকের পাওয়ার কত হবে 1, একের অধিক হবে না। তাহলে এক ঘাত বিশিষ্ট সমীকরণ, এক ঘাত বিশিষ্ট চলক যে সমীকরণে থাকবে সেই সমীকরণটাকেই আমরা কি বলবো, সরল সমীকরণ বলবো। তাহলে আমরা কি বুঝলাম, সরল সমীকরণ কি, সরল সমীকরণে কি থাকতে পারে, চলক, চলকের কথা এখন প্রশ্ন করতে পারো যে স্যার এখানে চলক যদি একাধিক চলক থাকে তাহলে কি হবে। হ্যাঁ থাকতে পারে, সরল সমীকরণে এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে, এক বা একাধিক চলক হতে পারে। যেমন আমি যদি এখানে 2x + y + 3 = 0 লিখি, তাহলে এখানে তো একাধিক, x একটি চলক, y আরেকটি চলক, একাধিক চলক রয়েছে। এইটি হচ্ছে একটি চলক, এইটিও কি একটি চলক, তাহলে এখানে আমরা একাধিক চলক দেখছি, x একটি চলক, y একটি চলক, তাহলে এইটাও কি অবশ্যই সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ থেকে বলতে পারি যে আমাদের যে চলকের ঘাত বা পাওয়ার 1, একের অধিক না 1, সেইটি হচ্ছে কি সরল সমীকরণ। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সমীকরণ কি সেটি বুঝতে পেরেছো, সরল সমীকরণ কি সেটি বুঝতে পেরেছো, চলক কি সেটিও ক্লিয়ার। ওকে ওকে, এখন আমরা আরেকটু
জানবো সেটি হচ্ছে, খেয়াল করো আমি বলছি যে এ বি এর যে কোনো মান, এর যে কোনো মানের জন্য আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল b প্লাস a। এইটা আমরা লিখতে পারি। দেখো a প্লাস b আর b প্লাস a। একটি উদাহরণ দেই। মনে করো a এর মান হচ্ছে 2 প্লাস b এর মান হচ্ছে 3। a এর মান যদি 2 বসাই আর b এর মান যদি 3 বসাই, তাহলে 2 প্লাস 3 যে কথা, 3 প্লাস 2 একই কথা। কারণ 2 আর 3 যোগ করলে আমরা 5 পাবো, 3 আর 2 যোগ করলে আমরা 5 পাবো। তাহলে আমরা এটি লিখতে পারি। আমরা আরো একটি শর্ত লিখতে পারি, সেটি হচ্ছে দেখো ab ইকুয়াল ba। ab ইকুয়াল ba। দেখো এখানে মান বসাই, এখানে গুণ আকারে আছে। আমরা যদি এখানে a এর মান 2 আর b এর মান 3 বসাই, আর এখানে b এর মান 3 এর মান 2, 2 আর 3 গুণ করলে কত হয়? 6। আর 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে আমরা এটি লিখতে পারি না। তাহলে আমরা a এবং b যে কোনো মান ধরে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল b প্লাস a, এবং a b ইকুয়াল b a লেখা যায়। ওকে, আচ্ছা এখন আমি আরো একটি জিনিস শিখবো, সেটি হচ্ছে একটি ঠিক রাখলাম a ও b, a b এবং c তিনটি নিব, a b এবং c। এইটির জন্য কি লেখা যায়? এটির জন্য দেখো, এটির জন্য আমরা লিখতে পারি a ইনটু b প্লাস c ইকুয়াল, এখন এটিকে আমরা লিখতে পারি ab প্লাস ca। লেখা যায়? ওকে, লেখা যায়। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এখানে খেয়াল করো ab প্লাস ca। ওকে, দেন চলো এবার তাহলে আমরা কি করব, এখন চলো আমরা অনুশীলনী কিছু অঙ্ক করি। অনুশীলনী অঙ্কে চলে যাই। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 7.1 সেটি ওপেন করো। তাহলে আমরা অনুশীলনী 7.1 এইটিতে করব। তাহলে তোমাদের অনুশীলনের প্রথম যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আমি লিখছি। দেখো 4x plus 1 ইকুয়াল, যে সমীকরণ দেওয়া আছে 2x plus 7 এটি দেওয়া আছে। ওকে, তোমরা খেয়াল করেছো 4x plus 1 ইকুয়াল 2x plus 7 এটি দেওয়া আছে। এখন এইটিকে আমরা কি করব, বলা হয়েছে সমাধান করো। সমাধান করো। তাহলে সমাধান কিভাবে করব? সমাধান করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই সমীকরণের ভিতরে যা চলক রয়েছে যেটি, সেই চলকের মানটি আমরা বের করব। চলো তাহলে আমরা এখানে চলক খুঁজে বের করি। প্রথমে কি বলেছিলাম, চলক কিভাবে চিনব? চলক হচ্ছে অজ্ঞাত রাশি। এই সমীকরণের ভিতরে অজ্ঞাত রাশিকে, অর্থাৎ যার মান আমরা জানি না, সেটি কি x। দেখো x এর মান কি আমরা জানি না। তাহলে x হচ্ছে আমাদের চলক। এই চলকের মানটি আমরা এখন বের করব। ওকে, চলো তাহলে কিভাবে বের করব খেয়াল করো। এই চলকের মান বের করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার এই সমীকরণের ভিতরে যেখানে যেখানে চলক রয়েছে সব চলকগুলোকে আমরা এই সমান চিহ্ন, দেখো মাঝে রয়েছে, এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। এই চলক যেখানে রয়েছে সেগুলোকে আমরা কি করব, বাম পাশে নিয়ে আসবো। তাহলে চলো এটি আমরা বাম পাশে নিয়ে যাই। তাহলে এখানে কি করা যায়, 4x আর সমান চিহ্নের পাশে রয়েছে কি 2x। তাহলে 2x কে আমরা ডান পাশ থেকে বামে নিয়ে আসবো। আমরা জানি যে সমান চিহ্নের যদি আমি বাম পাশ থেকে ডানে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস আছে, এই পাশে চলে আসলে -2x হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন ঘটবে। আর ওখানে কি রয়েছে 7, আর এই 1 কে আমরা ডানে নিয়ে যাব। তাহলে 1 এর পাশে কি আছে, এর পাশে +1 আছে, এর পাশে চলে গেলে -1 হয়ে গেল। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটি। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, তাহলে এটি আমরা কি করেছি, এই কাজটি আমরা এটি পক্ষান্তর করেছি, তাই না? তাহলে আমরা এখানে সাইন করব। এটা কি বলে, পক্ষান্তর করা। এটিকে কি বলে, পক্ষান্তর করে, অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষে ট্রান্সফার করেছি। তাহলে এটি ক্যালকুলেশন করি, 4x - 2x
তাহলে 4x মাইনাস 2x করলে কত হয়? এখানে 2x হয়। আর এখানে 7 থেকে 1 চলে গেলে 6 থাকে। এবার দেখো তো এখানে 2x আমার x এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে এখানে রয়েছে 2, 2টা x এর সাথে কি আকারে আছে? গুণ আকারে। আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা 6, এই 2টা পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে, নিচে 2 বা x ইকুয়াল কি লেখা যায়? 3 দুগুণে 6, 3। দেখো x এর মান বের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে অঙ্কের নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল 3। এই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা ঝটপট অঙ্কটি খাতায় তুলে নাও। এরপরে আমরা পরের অঙ্কটি করব, অর্থাৎ 2 নম্বর অঙ্কটি করব। তাহলে এটি মুছে ফেলি। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটি কি রয়েছে? 2 নম্বর অঙ্কটিতে রয়েছে 5x 3। তোমরা খাতায় অঙ্কটি তুলে ফেলো। 5x 3 সমান কত রয়েছে? 2x 3। 2x 3। খেয়াল করো, ঠিক আগে যে অঙ্কটি করলাম হুবহু সেই অঙ্কটির মতো কিন্তু এই অঙ্কটি তোমরা সমাধান করতে পারো। তাহলে প্রথমেই কি কাজ করতে হবে? প্রথমেই কি করতে হবে? আমাদের বলেছিলাম যে চলকগুলো রয়েছে, এই চলকগুলোকে কি করব? আমরা সব বাম পাশে নিয়ে যাব। তাহলে এটা কি? পক্ষান্তর, অর্থাৎ এক পক্ষ থেকে, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশ থেকে নিয়ে যাব। তাহলে এখানে কি করা যায় বলো? 5x এখানে রয়েছে, থাকবে, আর এই 2x টাকে আমরা বামে নিয়ে আসবো। তাহলে এটি হয়ে যাবে কি? প্লাস ছিল, হয়ে গেল -2x ইকুয়াল, এই পাশে হচ্ছে 3, আর এই পাশে -3 রয়েছে, এটি হয়ে যাবে +3। এখানে কি মাইনাস করলে কত থাকে? 3x, আর এখানে 6। এরপরে কি করা যায়? এখানে x এর সাথে 3 আছে, আমরা এখানে উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে ফেলি। 3 দিয়ে ভাগ করে ফেললে আমার পাশে কি এক্সট্রা 3 হয়ে যাবে। আমরা এখানে সাইড নোট দিতে পারি, এই যে এখানে সাইড নোট দাও, পক্ষান্তর করে, আর এখানে কি উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এখানে কি থাকলো? x থাকলো, আর এখানে 3 দুগুণে 6। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম, x এর মান 2। ওকে, তাহলে এটি অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। তোমরা খাতায় তুলে নাও। এরপরে আমরা এর পরবর্তী অঙ্কটি করব, 3 নম্বর অঙ্কটি করব। তাহলে এটি আমরা মুছে ফেলি। এটি কি রয়েছে? 3y + 1 ইকুয়াল রয়েছে 7y - 1। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে আমরা বলেছিলাম যে কি করতে? আমাদের চলক, এখানে চলক কি? চলক হচ্ছে y, অর্থাৎ আমাদের y এর মানটা বের করতে হবে। তাহলে কি করব? এখানে পক্ষান্তর করব। পক্ষান্তর করার আগে খেয়াল করো, আমাদের এখানে 3y আছে, আমি এটাকে আনলে -7y, অর্থাৎ আমি বিয়োগ করলে এখানে মাইনাস চলে আসবে। এর থেকে আমি যদি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে প্রতিসাম্য বিধি আছে একটা, সেটি হচ্ছে এই পুরোটাকে আমি এই পাশে নিয়ে আসবো। 7y - 1 সমান এই পুরোটা, বামের পুরোটা নিয়ে দিলাম ডাইনে। এটাকে বলা হচ্ছে প্রতিসাম্য বিধি। অনুসারে, অর্থাৎ প্রতিসাম্য নিয়ম অনুসারে, কে প্রতিসাম্য বিধি অনুসারে লিখে দিতে পারো, অনুসারে। তাহলে এখানে এবার আমরা কি করব? পক্ষান্তর করব। 7y এটাকে -3y ইকুয়াল, এর পাশে কি আছে? 1, আর এটা -1 প্লাস হয়ে গেল। এটা কি করলাম? এবার পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে। তাহলে এখানে বিয়োগ করলে 4y, আর এখানে হচ্ছে 2, y ইকুয়াল, তাহলে 2 / 4, y ইকুয়াল, এখানে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা 2 কে 2, আর নিচে হচ্ছে 4 এর মধ্যে 2 2 বার যায়, 2 × 4, তাহলে y ইকুয়াল হাফ। এইটি হচ্ছে অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো।
যে তোমরা দ্রুত খাতায় তুলে নাও। এর পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। এটা আমরা মুছে ফেলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর মধ্যে আমরা সাইড নোট দিয়েছি কি পক্ষান্তর করে আর হচ্ছে প্রতিসাম্য বিধি। তোমরা আশা করি যে এই দুইটি বুঝতে পেরেছো। পক্ষান্তর আমি একটু রাফ দেখাই, সেটি হচ্ছে দেখো a প্লাস b ইকুয়াল c এটি রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ধরো c প্লাস d এটি রয়েছে। তাহলে এখানে আমি কি করতে চাচ্ছি, এই পাশের কিছু অংশ আমি বাম পাশে ডান পাশে নিয়ে যেতে চাচ্ছি, আবার ডান পাশের কিছু অংশ বামে নিয়ে আসতে চাচ্ছি। মনে করো a, তাহলে c কে d কে যদি আমি নিয়ে আসি তাহলে a মাইনাস d, আর এই পাশে c রয়েছে, এই b কে আমি ওই পাশে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে এটা মাইনাস b হয়ে গেল। তাহলে কি করলাম, বামের কিছু অংশ আমি ডানে নিয়ে গেলাম আর ডানের কিছু অংশ বামে নিয়ে আসলাম। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি বলা হচ্ছে পক্ষান্তর করে। তাহলে তোমরা পক্ষান্তর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবাই আশা করি। আচ্ছা, এবার আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কি প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধিটি খেয়াল করো, আমরা x প্লাস y আর এখানে দিয়ে রাখলাম হচ্ছে ধরো মনে করো যে a প্লাস b এটি রয়েছে। তাহলে এখানে প্রতিসাম্য ব্যাপারটা কি? প্রতিসাম্য হচ্ছে আমি আমার অঙ্ক করার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি আমার ডান পাশে যে অংশটি ছিল এই পুরো অংশ এবং বাম পাশে যে পুরো অংশ, অর্থাৎ এইটিকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এইটিকে আমরা সমান চিহ্ন, অর্থাৎ আমার বাম পাশের পুরো অংশকে আমি ডানে নিয়ে যেতে চাই এবং ডানের পুরো অংশটা আমি বামে নিয়ে আসতে চাই। তাহলে কি লেখা যায়, এটা আমি পুরোটা নিয়ে আসবো প্লাস ডি আর এই বামের পুরোটা নিয়ে যাবো ডানে x প্লাস ওয়াই। খেয়াল করে নিশ্চয়ই। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে প্রতিসাম্য বিধি। এটি হচ্ছে কি প্রতিসাম্য বিধি। ওকে, আমরা যে সাইড নোট দিয়েছিলাম এটি তোমরা নিশ্চয়ই এখন ক্লিয়ার, আগেই বুঝতে পেরেছো, আশা করি এখন পুরোপুরি তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে চলো তোমাদের বইয়ের আমরা এর পরবর্তী আরও একটি অঙ্ক দেখি। এরপরে আমরা তোমাদের বইয়ের যেটি করব সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটি করব। বইয়ের 4-এ কি দেওয়া আছে, 7y - 5 ইকুয়াল y - 1। ওকে, এটা একইভাবে আমরা প্রথমে পক্ষান্তর করি -y - 1 + 5। কি করলাম, এটা সাইড নোট দিবা তোমরা, পক্ষান্তর করে। ওকে, তাহলে এখানে 6y ইকুয়াল এখানে থাকে হচ্ছে 4, তাহলে y ইকুয়াল 4 ডিভাইডেড 6। y ইকুয়াল এখানে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে 2 বার যায় আর এখানে 3 বার যায়, তাহলে আমাদের 2 ডিভাইডেড 3, এটি হচ্ছে অ্যানসার। শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা এটি বুঝতে পারছো। ওকে, তারপরে আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই। এটি 4 হয়ে গেল। এরপরে আমরা 5-এ চলে যাব। 5-এ কি দেওয়া আছে, 17 - 2z ইকুয়াল 3z + 2, 3z + 2 এটি রয়েছে। তাহলে এটা আমরা কি করতে পারি, এইটিকেও আমরা প্রথমে প্রতিসাম্য বিধি অনুসারে পুরোটাই আমরা এই পাশে নিয়ে আসি। 3z + 2 ইকুয়াল 17 - 2z, এটি কি প্রতিসাম্য বিধি। ওকে, তাহলে এখানে আমরা এরপরে পক্ষান্তর করব। তাহলে 3z এটা প্লাস 2z ইকুয়াল 17 - 2, এটা কি করেছি পক্ষান্তর করে। তাহলে এখানে প্লাস, তাহলে কত হয় 5z, আর এখানে 17 থেকে 2 চলে গেলে
15, তাহলে z ইকুয়াল 15 ডিভাইডেড 5। এই যে 5টি z এর সাথে রয়েছে, চলকের সাথে এটি গুণ আকারে রয়েছে, আমি এটি কি করতে চাই, সাইড চেঞ্জ করতে চাইছি, তাহলে এখানে গুণ ছিল, অপোজিটে গিয়ে কি হয়েছে, ভাগ হয়েছে। তাহলে z ইকুয়াল, যে 5 দিয়ে কাটলে 3 5 15, z এর মান 3 পেয়ে গেলাম। তাহলে এটি আমাদের সমাধান কমপ্লিট। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে তোমরা বলবে, ভিডিওর নিচে যেই তোমাদের কমেন্টের বক্স রয়েছে ওখানে তোমরা কমেন্ট করবে, আশা করি যে ওখানে আমি তোমাদের সলিউশন দিতে পারবো। ওকে শিক্ষার্থীরা, এর পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। তাহলে এর পরবর্তীতে আমরা 6 নম্বরে চলে যাই। 6 কি রয়েছে, 13z, তারপরে রয়েছে -5 ইজ ইকুয়াল 3 - 2z, এটি রয়েছে। তাহলে এটি আমরা কি করব, 13z প্লাস 2z ইকুয়াল 3 প্লাস 5, এটি কি করেছি, পক্ষান্তর করেছি, পক্ষান্তর করে। তাহলে এখানে প্লাস করলে 15z ইকুয়াল 8, z ইকুয়াল 8 ডিভাইডেড 15। তাহলে আমাদের এটি z এর মান বের হয়ে গেল, এটি আছে। ওকে শিক্ষার্থীরা, তোমরা আশা করি যে বুঝতে পারছো। তাহলে আমরা এর পরবর্তী সমস্যা সমাধান করব, পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। আমরা 7-এ চলে যাব। 7 নম্বরে রয়েছে x ডিভাইডেড 4 ইকুয়াল 1 ডিভাইডেড 3। ওকে, এটি আমরা সমাধান করব। তাহলে এটি কি করা যায়, এটি দেখো আমরা একেবারে কোণাকুণি যদি গুণ করে দেই, 3 আর x গুণ করলে কি 3x, আর 4 আর 1 গুণ করলে 4। তাহলে এটি আমরা কি করেছি, কোণাকুণি গুণ করেছি, যেটিকে বলে r গুণ করে, কোণাকুণি গুণ করেছি। এবার খেয়াল করো, x এর সাথে 3 রয়েছে, তাহলে x 4 ডিভাইডেড 3, এটি আছে। শিক্ষার্থীরা, খুব সহজ একটি অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটি আমরা মুছে ফেলি, এর পরবর্তী সমস্যায় চলে যাই, যেটি 8 নম্বর অঙ্ক রয়েছে। x ডিভাইডেড 2 প্লাস 1 ইকুয়াল 3। খেয়াল করো, এখানে 1 রয়েছে, x ডিভাইডেড 2 রেখে দেই, 1 কে আগে সাইড চেঞ্জ করি, 3 - 1, x ডিভাইডেড 2 ইকুয়াল 3 থেকে 1 গেলে 2 থাকে। তাহলে x এর নিচে 2 কি আকারে আছে, এটি ভাগ আকারে রয়েছে। তাহলে এটিকে আমরা কি করব, এটিকে আমরা যদি সমান চিহ্নের পাশে ডানে নিয়ে চলে যাই, তাহলে এখানে ভাগ আছে যেহেতু, তাহলে সমান চিহ্নের পাশে গিয়ে কি হবে, সে গুণ হবে। তাহলে x ইকুয়াল টু 4, এটি হচ্ছে आंसर। আশা করি শিক্ষার্থীরা তোমরা সমস্যার সমাধানগুলো বুঝতে পারছো। আমরা এর পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি, এটি হচ্ছে 8 নম্বর হয়ে গেল আমাদের। এরপর আমরা 9 নম্বর সমস্যার সমাধান করব। 9 এ রয়েছে x ডিভাইডেড 3 প্লাস 5 ইকুয়াল x ডিভাইডেড 2 প্লাস 7। তাহলে এটি কি করব, আমরা এইটিকে আমরা প্রথমে পক্ষান্তর করি, x ডিভাইডেড 3 মাইনাস x ডিভাইডেড 2 ইকুয়াল 7 মাইনাস 5, সাইড হলো পক্ষান্তর করে, ওকে। এখানে x ডিভাইডেড 3 মাইনাস x ডিভাইডেড 2 ইকুয়াল 2। এখানে লসাগু করা যায়, 3 আর 2 এর লসাগু হচ্ছে কত, 6।
তাহলে লসাগু হলো 6। তাহলে 3 6 এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে 6 দুইবার। তাহলে এই 2 এই x এর সাথে গুণ হবে, তাহলে 2x এটা হয়ে গেল। তারপরে কি মাইনাস এই 2 3 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার। তাহলে উপরে x এর সাথে গুণ 3x ইকুয়াল 2। এখানে এটা মাইনাস মাইনাস করলে উপরে কি থাকে? মাইনাস x থাকে ডিভাইডেড 6 ইকুয়াল 2। এখানে 6 কে যদি আপনি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস x ইকুয়াল টু 2 ইনটু 6। কে আমরা এখন এই পাশে করি, তাহলে ওখানে কি আছে? মাইনাস x ইকুয়াল 2 আর 6 গুণ করলে কত হয়? 12। বা এখানে মাইনাস 1 দ্বারা গুণ করব, তাহলে এটা প্লাস হয়ে যায়। তাহলে এটা মাইনাস x হয়েছে, গুণ করব কি? মাইনাস 1 দিয়ে। আর এই পাশে 12 হয়েছে, গুণ করব কি? মাইনাস 1 দিয়ে। একটা সাইড নোট তোমরা দিতে পারো, উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে। তাহলে কি করলাম? উভয় পক্ষে মাইনাস 1 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস x হয়ে গেল, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 12। এই যে হচ্ছে অ্যানসার। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে 9 নম্বর হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা 10 নম্বর অঙ্ক করব। শিক্ষার্থীরা, আমি সবগুলো অঙ্ক এখানে করিয়ে দিচ্ছি, আর তোমরা বাসায় এগুলো চর্চা করবে, নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে যে খুব সহজ। তাহলে আমরা এবার 10 নম্বর অঙ্কে চলে যাই। y divided 2 minus y divided 3 সমান y divided 5 minus 1 divided 6 এটি রয়েছে। তাহলে আমরা প্রথমে এটি কি করি? পক্ষান্তর করি। y divided 2 minus y divided 3 এটি minus y divided 5, আর পাশে minus 1 divided 6। এবার আমরা এটি লসাগু করব। তাহলে 2 3 5, তাহলে এটি লসাগু হচ্ছে কত? 15। এটি লসাগু হচ্ছে 15 15 30 হচ্ছে লসাগু। তাহলে এই 2 হর 2, এটা হচ্ছে হরগুলো লসাগু করলাম। 2 3 5 এর লসাগু হচ্ছে 30। তাহলে 2 30 এর মধ্যে কয়বার যায়? 15 বার, 15 বার যায়। তাহলে 15 গুণ হবে কার সাথে? y এর সাথে। তাহলে 15y, এটা হয়ে গেছে মাইনাস চিহ্ন। 3 30 এর মধ্যে কয়বার যায়? 10। তাহলে 10y হয়ে গেল মাইনাস 5 30 এর মধ্যে কয়বার যায়? 5 6 30, 6 বার 6, তাহলে 6y। ওকে ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড 6। বা এবার উপরে আমরা কি করা যায়? 15y, এই মাইনাস গুলো এক জায়গায় করি, মাইনাস 16y ডিভাইডেড 30 ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড 6। ওকে, এরপরে আমরা এই পাশে চলে আসি। এখানে কি রয়েছে? এখানে মাইনাস y ডিভাইডেড 30 ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড 6। এখানে খেয়াল করো, এখানে বামে মাইনাস রয়েছে, ডাইনেও মাইনাস রয়েছে। আমরা আগের অঙ্কটিতে মাইনাস দ্বারা মাইনাস 1 দ্বারা গুণ করে দেখিয়েছিলাম, ঠিক না? তাহলে এখানে মাইনাস 1 গুণ করব, এখানেও কি করব? মাইনাস 1 গুণ করব। ঠিক আছে, আমি এটিও দেখাই দিচ্ছি তোমাদের। গুণ মাইনাস 1 গুণ মাইনাস 1। তাহলে এটি সাইড নোট দিবা কি? উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে। ওকে, তাহলে এখানে লিখে দেব উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে এই সাইড নোট দিয়ে দিব। তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এখানে 30 হবে y ডিভাইডেড 30 ইকুয়াল এটা কি? মাইনাস মাইনাস প্লাস 1 ডিভাইডেড 6। ওকে, এবার আমরা কি করতে পারি? নিচে কি 30 রয়েছে না? y ইকুয়াল 1 ডিভাইডেড 6 ইনটু এই 30 কি ভাগ করে আছে, তাহলে ওই পাশে গিয়ে কি হবে? এটি ওই পাশে গিয়ে কি গুণ হবে। তাহলে 30 বা y ইকুয়াল টু 30 ডিভাইডেড 6 বা y ইকুয়াল টু এই 6 30 এর মধ্যে যায় 5 6 30, 5 বার যায়, তাহলে
5 হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। ওকে, তাহলে আমরা তোমাদের অনুশীলনী 7.1 আমরা আজকে 10টি অঙ্ক কমপ্লিট করলাম। তোমরা এই অঙ্কগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে। আশা করি যে তোমরা পারবে। আসলে অঙ্কগুলো খুবই সহজ, কঠিনে কিচ্ছু নাই। করোনা মুহূর্তে বাসায় বসে সব প্র্যাকটিস করবে। আর এখানে তো আমি সবগুলো অঙ্ক করিয়ে দিয়েছি, তোমরা আশা করি যে বুঝতে পেরেছো। ওকে শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। এর আগে কিছু কথা বলবো, সেটি হচ্ছে করোনাকালীন সময়ে যেহেতু দেশে করোনার প্রভাব বিস্তার করছে, আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। সেজন্য এই যে আমাদের দুইটি হাত, আমাদের এই দুইটি হাত কিছুক্ষণ পরপর কী করতে হবে, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে ধৌত করতে হবে। আর করোনাকালীন সময় একদম বাড়ির বাইরে যাব না প্রয়োজন ছাড়া। আর যদি একান্তই প্রয়োজনে বাড়ির বাইরে যাইতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। কেমন? আরেকটি কথা, সেটি হচ্ছে না বললেই নয়, সংসদ টেলিভিশনে রেগুলার প্রতিদিন ক্লাস হচ্ছে। তোমরা রুটিন অনুযায়ী সংসদ টেলিভিশনের ক্লাসগুলো করবে, বাড়িতে থাকবে, পড়াশোনা করবে, বাবা মাকে কাজে সহযোগিতা করবে। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সেই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।